ওকে, সো লাস্ট লেকচারে হচ্ছে আমরা দেখলাম যে একটা এসি ভোল্টেজ বা এসি কারেন্টের জন্য তোমার করেসপন্ডিং পাওয়ারটার ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশনটা হচ্ছে কীরকম হয়। অ্যান্ড আমরা দেখছি যে সেই এক্সপ্রেশনের মাধ্যমে টি ইজ ইকুয়াল টু যাই হোক না কেন, দ্যাট ইজ যে কোনো ইনস্ট্যান্ট অফ টাইমে আমরা পাওয়ারের এক্স্যাক্টলি ওই টাইমে ভ্যালুটা কত সেটা হচ্ছে আমরা বের করতে পারি। সেটা বের করার জন্য আমাদের পাওয়ারের যে ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশনটা সেটা হচ্ছে আমরা দেখেছি, এবং সেখান থেকে আমরা একটা টাইম পিরিয়ড টিতে হচ্ছে আমার অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে কত, সেই অ্যাভারেজ পাওয়ারের এক্সপ্রেশনটাও হচ্ছে আমরা বের করেছি। অ্যান্ড সেটা বের করার হচ্ছে আমরা দুইটা ইকুয়েশন দেখছি। একটা হচ্ছে কি পি ইজ ইকুয়াল টু হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই। আমরা এই ইকুয়েশনের মাধ্যমে অ্যাভারেজ পাওয়ার অথবা পাওয়ারটা ক্যালকুলেট করতে পারি। আমরা জানি যে বাই ডিফল্ট আমরা পাওয়ার বলতে অ্যাভারেজ পাওয়ারটাকেই বুঝি। ওকে, অ্যান্ড আমরা পাওয়ারটা বের করার বা অ্যাভারেজ পাওয়ারটা বের করার আরেকটা পদ্ধতি হচ্ছে দেখেছি, যেটার জন্য আমাদের ভোল্টেজ এবং কারেন্টের ফেজর ভি এবং আই ফেজর দুটো জানা লাগবে। অ্যান্ড ভি এবং আই ফেজর দুটো যদি আমাদের জানা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাভারেজ পাওয়ারটাকে হাফ ইন্টু রিয়েল পার্ট অফ ভি আই কনজুগেট, এই ফর্মুলার মাধ্যমেও আমরা অ্যাভারেজ পাওয়ারটাকে বের করতে পারি। এবং আমরা হচ্ছে আরও দুইটা স্পেশাল কেস দেখেছি। আমরা দেখেছি যে একটা যদি রেজিস্টিভ ব্রাঞ্চ হয়, দ্যাট ইজ একটা রেজিস্টর, সে হচ্ছে অলওয়েজই পাওয়ার অ্যাবজর্ব করে, দ্যাট ইজ পাওয়ারের ভ্যালুটা অলওয়েজই পজিটিভ হয়, যেহেতু সেটা কারেন্টের ম্যাগনিটিউডের স্কোয়ারের উপর ডিপেন্ড করে। সো একটা রেজিস্টর অলওয়েজই পাওয়ার অ্যাবজর্ব করবে। এবং আমরা হচ্ছে দেখেছি যে একটা ইন্ডাক্টর অথবা একটা ক্যাপাসিটর, তারা হচ্ছে কখনোই পাওয়ার অ্যাবজর্ব করে না, কারণ এই ক্ষেত্রে থিটা ভি মাইনাস থিটা আই যেটা, সেটা আইদার +90 ডিগ্রি হয় অথবা -90 ডিগ্রি হয়। সো কজ +90 ডিগ্রিও 0, কজ -90 ডিগ্রিও হচ্ছে 0। সো এই ক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ারের ভ্যালুটা হচ্ছে 0। দ্যাট ইজ একটা ইন্ডাক্টর অথবা একটা ক্যাপাসিটর, তারা কখনোই হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব করে না। সো এই জিনিসটা হচ্ছে এখন আমরা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়েও ভেরিফাই করব। তো আমরা এক্সাম্পলটাতে চলে যাই। ওকে, সো এরকম একটা সার্কিট হচ্ছে আমাদের দেওয়া আছে, এবং আমাদেরকে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাভারেজ পাওয়ারটা বের করতে হবে। এখানে এলিমেন্ট আছে কয়টা? একটা সোর্স, একটা রেজিস্টর, একটা ক্যাপাসিটর, একটা ইন্ডাক্টর এবং আরেকটা সোর্স, দ্যাট ইজ 1 2 3 4 5, টোটাল 5টা এলিমেন্ট আছে। এই 5টা এলিমেন্টের প্রত্যেকে যে অ্যাভারেজ পাওয়ার অথবা পাওয়ারটা অ্যাবজর্ব করে, সেটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব। প্রতিটা এলিমেন্টের আমরা অ্যাভারেজ পাওয়ারটা জানতে চাই ফর ইচ এলিমেন্ট। ওকে, সো পাওয়ার জানার জন্য হচ্ছে আমরা বুঝতেছি, আচ্ছা এই পাওয়ারটা বের করতে পারি আমরা আইদার এই ইকুয়েশানটা দিয়ে অথবা এই ইকুয়েশানটা দিয়ে। তো এই ইকুয়েশান দিয়ে আমরা একটা ছোট ম্যাথ হচ্ছে অলরেডি দেখেছি। তো এই প্রবলেমটা হচ্ছে আমি এই ইকুয়েশানটার সাহায্যে হচ্ছে করব। তো এই ইকুয়েশানটা দিয়ে আমি যদি বের করতে চাই, তাহলে আমরা অ্যাকচুয়ালি যেই এলিমেন্টের পাওয়ারটা জানতে চাই, সেই এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজের ফেজরটা আমার জানা লাগবে, এবং সেই এলিমেন্টের থ্রুতে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের ফেজরটাও আমার জানা লাগবে। সো এখানে আমার 5টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্টের জন্য আমার 5টা পাওয়ার বের হবে, এবং 5টা পাওয়ারের জন্য আমার 5টা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ কত, সেই ভোল্টেজের 5টা ফেজর জানা লাগবে, এবং 5টা এলিমেন্টের থ্রুতে যে কারেন্ট যাচ্ছে সেই
5টা কারেন্ট ফেজর আমার জানা লাগবে। ওকে, তার মানে হচ্ছে আমার আগে সার্কিটটা সলভ করে ভোল্টেজ আর কারেন্টগুলো বের করা জরুরি। সো এখন হচ্ছে আমি যেটা করব, ফার্স্টে আমি সার্কিটটা সলভ করব নোডাল অ্যানালাইসিস দিয়ে। তার জন্য আমি একটা গ্রাউন্ড নোড ধরে নিলাম এবং ধরে নিলাম এই নোডের ভোল্টেজটা হচ্ছে ভি। আমি হচ্ছে আরও কিছু জিনিস হচ্ছে ধরে নেই। এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজটা ধরে নেই হচ্ছে ভিআর। ক্যাপাসিটরটার অ্যাক্রসে হচ্ছে আমি ভোল্টেজটা ধরে নেই হচ্ছে ভিসি। ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা আমি ধরে নিলাম হচ্ছে ভিএল। এবং এখানে হচ্ছে আমি কারেন্টের ডিরেকশানগুলা ধরে নেই হচ্ছে এরকম। এই আইআর কারেন্ট সে রেজিস্টরের থ্রুতেও যাচ্ছে এবং হচ্ছে সেই 40 ভোল্ট সোর্স দিয়েও হচ্ছে যাচ্ছে। একটা আইসি কারেন্ট হচ্ছে আমি এই ডিরেকশানে ধরে নিলাম এবং ফাইনালি একটা আইএল কারেন্ট হচ্ছে আমি ধরে নিলাম। এই আইএল কারেন্টটা হচ্ছে ইন্ডাকটিভ ব্রাঞ্চ দিয়েও যাচ্ছে এবং এই যে 20-90 ডিগ্রি যে সোর্সটা আছে তার মধ্য দিয়েও যাচ্ছে। সো আমি যদি এই ভিআর, তারপরে ভিএল, তারপরে ভিসি যদি বের করি, আমার বাকি দুইটা ভোল্টেজ আমার দেওয়াই আছে, একটা 40 ডিগ্রি আর একটা 20-90 ডিগ্রি। এবং আমার কি বের করা লাগবে? প্রত্যেকের থ্রুতে কারেন্ট বের করা লাগবে। এই সোর্সের কারেন্ট হচ্ছে আইআর, রেজিস্টরের কারেন্ট হচ্ছে আইআর। সো আমার আইআর বের করতে হবে, ক্যাপাসিটরের কারেন্ট আইসি বের করতে হবে এবং এই আইএল কারেন্ট হচ্ছে আবার ইন্ডাক্টর দিয়েও যাচ্ছে, এই সোর্স দিয়েও যাচ্ছে। সো আমার আইএল কারেন্টটা হচ্ছে বের করা লাগবে। সো ভিআর, ভিএল, ভিসি বের করব, বাকি দুইটা ভোল্টেজ জানা আছে, আর আইআর, আইএল, আইসি এই কারেন্ট তিনটা হচ্ছে বের করব। অ্যান্ড এই কোয়ান্টিটিগুলো বের করার জন্য আমি ফার্স্টে নোডাল অ্যানালাইসিস দিয়ে এই ভোল্টেজটাকে বের করে নিব। সো এই নোডে হচ্ছে আমার 3টা ব্রাঞ্চ কানেক্টেড, 3টা ব্রাঞ্চের জন্য আমার 3টা কারেন্ট হচ্ছে আসবে। তো আমি লিভিং ডিরেকশানে হচ্ছে কারেন্টগুলো ধরে নিই। তো একটা কারেন্ট হচ্ছে এই ভি ভোল্টেজ থেকে যাচ্ছে 40 ডিগ্রি এই ভোল্টেজে। ওকে, এটা যেহেতু গ্রাউন্ড, এই সোর্সটা 40 ডিগ্রি পরিমাণ ভোল্টেজ রাইজ করাবে, কাজে এই নোডের ভোল্টেজ হচ্ছে 40 ডিগ্রি। সিমিলারলি এই নোডের ভোল্টেজটা হচ্ছে 20-90 ডিগ্রি। সো এখান থেকে লিভিং ডিরেকশানে কারেন্টগুলো হবে ভি মাইনাস 40 ডিগ্রি যাচ্ছে 8 ওহমের থ্রুতে, প্লাস ভি থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে থ্রু মাইনাস J2, প্লাস ভি থেকে 20-90 ডিগ্রির দিকে যাচ্ছে থ্রু J4। সো এইটা যদি হচ্ছে সলভ করি তাহলে হচ্ছে আমি পাবো V is equal to 16 minus J32। ওকে, সো V ভোল্টেজ যদি বের হয়ে যায়, বাকি কোয়ান্টিটিগুলো এখন আমি ইজিলি বের করতে পারবো। ফর ইনস্ট্যান্স VR, রেজিস্টরটার অ্যাক্রসে ভোল্টেজ, VR কিন্তু হচ্ছে কি এই নোডের ভোল্টেজ মাইনাস V, এই নোডের ভোল্টেজটা হচ্ছে 40 ডিগ্রি। 40 ডিগ্রি মানে রেক্ট্যাঙ্গুলার ফর্মে এটাকে হচ্ছে আমরা লিখতে পারি শুধুই 40 মাইনাস ভিআর হচ্ছে কি 40 মাইনাস ভি, where V is equal to 16 minus J32। সো এখানে হচ্ছে আমি পাবো 24 প্লাস J32, এটা হচ্ছে আমার VR। আইআর কারেন্টটা হচ্ছে কত হবে? আইআর কারেন্টটা কিন্তু এই 40 ভোল্ট থেকে ভি ভোল্টের দিকে যাচ্ছে থ্রু 8 ওহম। সো আইআর কারেন্টটা হচ্ছে 40 ভোল্ট থেকে সে যাচ্ছে ভি ভোল্টের দিকে, 40 মাইনাস ভি থ্রু হচ্ছে 8 ওহম। এটা হিসাব করলে হচ্ছে তুমি পাবে 3 প্লাস J4। ওকে, সো আমরা ভিআর কারেন্ট জানলাম, আইআর কারেন্ট জানলাম। সো এই যে রেজিস্টরটা, 8 ওহমের যে রেজিস্টরটা, তার অ্যাক্রসে আমরা এখন ভোল্টেজ জানি, তার থ্রুতে আমরা কারেন্ট জানি। সো তার পাওয়ারটা আমরা বের করতে পারবো, হাফ ইন্টু রিয়েল পার্ট অফ ভিআর আইআর কনজুগেট, হাফ ইন্টু
রিয়েল পার্ট অফ ভিআরটা হচ্ছে আমার কত 24 প্লাস J32 অ্যান্ড আইআর যেহেতু 3 প্লাস J4 আইআর কনজুগেটটা হবে 3 মাইনাস J4। সো এই মাল্টিপ্লিকেশানটা যদি তুমি করো দেখবা তুমি শুধু 200 পাচ্ছ। তো রিয়েল পার্ট অফ 200 মানে 200, এখানে আর কোনো ইমাজিনারি পার্ট নেই। সো হাফ ইন্টু 200 ইকুয়ালস 100 ওয়াট। ওকে, এখন হচ্ছে আমরা ক্যাপাসিটরের পাওয়ারটা হচ্ছে বের করব। ক্যাপাসিটরের পাওয়ার হচ্ছে আমরা সবাই জানি, একটু আগে হচ্ছে আমরা দেখছি আগের লেকচারে যে ক্যাপাসিটরের পাওয়ারটা হয় 0। তো দেখা যাক আমরা 0 পাই কিনা। তো ফার্স্টেই হচ্ছে আমার বের করা দরকার ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি। তো ভিসি কিন্তু হচ্ছে কি ভি মাইনাস 0। সো ভিসি হচ্ছে আলটিমেটলি এই ভি ভোল্টেজেরই সমান, which is equal to 16 minus J32. So VC is equal to 16 minus J32 and IC হচ্ছে কি IC কিন্তু V ভোল্ট থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে through minus J2, so it is V by minus J2 or VC by minus J2, which is equal to 16 plus J8. ওকে, সো ক্যাপাসিটরের যে পাওয়ারটা সেটা হবে কি হাফ ইন্টু রিয়েল পার্ট অফ ভিসি ইন্টু আইসি কনজুগেট। হাফ ইন্টু রিয়েল পার্ট অফ ভিসি হচ্ছে 16 মাইনাস J32, আইসি কনজুগেটটা হবে 16 মাইনাস J8। সো এই মাল্টিপ্লিকেশানটা যদি করো ইউ উইল গেট মাইনাস 640J। সো এটা একটা ইমাজিনারি নাম্বার, এর কোনো রিয়েল পার্ট নাই। এই মাল্টিপ্লিকেশানটা করে আমরা যেই জিনিসটা পাইছি সেটার কোনো রিয়েল পার্ট নাই, এটার শুধু ইমাজিনারি পার্ট আছে। সো রিয়েল পার্ট অফ দিস ইজ 0, হাফ ইন্টু রিয়েল পার্ট অফ দিস ইজ 0, which is equal to 0. সো ক্যাপাসিটরের যে পাওয়ারটা সেটা আমার 0 আসার কথা, আমরা 0ই হচ্ছে পাইলাম। সিমিলারলি ইন্ডাক্টরের ক্ষেত্রেও হচ্ছে আমরা পাওয়ারটা পাবো 0। ওকে, এখন হচ্ছে আমরা 40 ভোল্ট সোর্সটার পাওয়ার জানতে চাই। 40 ভোল্ট সোর্সটার হচ্ছে দেখো 40 ভোল্ট সোর্সটার পাওয়ারটা লেখার ক্ষেত্রে আমাদের হচ্ছে প্যাসিভ সাইন কনভেনশনটা হচ্ছে মাথায় রাখা লাগবে। আমরা ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের পাওয়ার 0 আসবে জানা কথা, রেজিস্টরের পাওয়ার হচ্ছে আলটিমেটলি পজিটিভ আসবে সেটাও হচ্ছে জানার কথা, কিন্তু ভোল্টেজ সোর্সের পাওয়ার সেটা পজিটিভও আসতে পারে, সেটা হচ্ছে নেগেটিভও আসতে পারে। ওকে, যেহেতু এখানে হচ্ছে একাধিক সোর্স আছে, সো যে কোনো একটা সোর্সের পাওয়ার আমরা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ যে কোনো কিছুই হচ্ছে পেতে পারি। সো এখানে আমার প্যাসিভ সাইন কনভেনশনটা সোর্সের ক্ষেত্রে মাথায় রাখাটা হচ্ছে জরুরি। তো এখানে হচ্ছে দেখো আমার পাওয়ারটা কিন্তু নেগেটিভ সাইন দিয়ে লিখতে হবে পাওয়ারের এক্সপ্রেশনটা। কারণ কি, কারণ এই ক্ষেত্রে যে আইআর কারেন্টটা আছে এই আইআর কারেন্টটা 40 ভোল্ট সোর্সের প্লাস টার্মিনাল দিয়ে বের হচ্ছে, অথবা আমরা বলতে পারি কি এটা মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে আইআর কারেন্টটা। আইআর কারেন্টটা যেহেতু হচ্ছে মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, কাজেই 40 ভোল্ট সোর্সের জন্য আমরা সাইনটা লিখব মাইনাস হাফ ইন্টু রিয়েল পার্ট অফ ভোল্টেজ হচ্ছে আমরা জানি 40 ডিগ্রি, এবং কারেন্ট হচ্ছে আমরা ধরেছি এটার মধ্য দিয়ে আইআর, সেটার কনজুগেট। ওকে, এবং আইআর কারেন্টটা যেহেতু এই 40 ভোল্টের নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকতেছে, তার জন্য হচ্ছে আমাদের শুরুতে একটা নেগেটিভ সাইন চলে আসছে অ্যাকর্ডিং টু প্যাসিভ সাইন কনভেনশন। সো পাওয়ারটা হলো মাইনাস হাফ ইন্টু রিয়েল পার্ট অফ ভোল্টেজ উইচ ইজ 40 ডিগ্রি
ইন্টু আইআর কনজুগেট। আইআর কনজুগেট কেন? কারণ এটার মধ্য দিয়ে হচ্ছে যে কারেন্ট সেটা হচ্ছে আমরা দেখতেছি যে সেটা আমার আইআর কারেন্টটা ইন দ্য ডিরেকশন শোন, আইআর কারেন্টটা মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে। অ্যান্ড আইআর হচ্ছে আমরা বের করেছিলাম 3 + J4। সো আইআর কনজুগেট ইজ 3 - J4। সো এই গুণটা হচ্ছে যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা দেখব এখানে আমাদের আসবে 120 - 160J। ক্যালকুলেটর দিয়ে আমার সাথে সাথে করবা এবং মিলায় দেখবা যে মিলতেছে কিনা। ওকে, সো এই মাল্টিপ্লিকেশনটা করে আমরা হচ্ছে পেয়ে গেলাম 120 - 160J। আমাদের দরকার এটার রিয়েল পার্ট অফ দিস ইজ 120। সো -½ × 120 = -60 ওয়াট। কাজেই এই 40 ভোল্ট সোর্সটা 60 ওয়াট পরিমাণ পাওয়ার সাপ্লাই করছে। ওকে, এখন হচ্ছে আমরা দেখতে চাই 20 ভোল্টের যে সোর্সটা ছিল সেটা হচ্ছে পাওয়ারটা কত সেটার। ওকে, সো 20 ভোল্টের যে সোর্স এটার ভোল্টেজ আমাদের জানা আছে, এটার থ্রুতে হচ্ছে কারেন্ট হচ্ছে আইএল কারেন্টটা আমরা এখনও বের করি নাই। ইন্ডাক্টরের ক্ষেত্রে আমি বলে দিছি যে ক্যাপাসিটরের মতো সিমিলারলি ইন্ডাক্টরের পাওয়ারটা 0ই আসবে, তখন আইএলটা ক্যালকুলেট করা হয় নাই। তো আইএলটা হচ্ছে আমরা ক্যালকুলেট করি। আইএলটা কিন্তু দেখো এই ভি ভোল্টেজ থেকে আইএলটা 90 ডিগ্রি ভোল্টের দিকে যাচ্ছে থ্রু J4। সো আইএলটাকে হচ্ছে আমরা লিখতে পারি, আইএলটা হচ্ছে ভি ভোল্টেজ থেকে যাচ্ছে 90 ডিগ্রি ভোল্টে থ্রু J4। অ্যান্ড ভি ভোল্টেজ কত আমাদের হচ্ছে বের করা ছিল। সো অ্যাকর্ডিংলি হিসাব করে ইউ উইল গেট -13 - J4। আইএলের ভ্যালুটা হচ্ছে আমরা পাবো -13 - J4। এখন হচ্ছে দেখো প্যাসিভ সাইন কনভেনশনটা এই 90 ডিগ্রি সোর্সের ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আইএল কারেন্টটা কিন্তু পজিটিভ টার্মিনাল দিয়েই ঢুকতেছে। সো প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী আমার সাইনটা হবে পজিটিভ, পাওয়ারের সাইনটা হবে পজিটিভ, কারণ আইএল কারেন্টটা পজিটিভ সাইন দিয়ে ঢুকছে। সো আমরা হচ্ছে লিখতে পারি 1/2 × রিয়েল পার্ট অফ ভোল্টেজ হচ্ছে 90 ডিগ্রি, কারেন্ট হচ্ছে আইএল কনজুগেট, এটার সাইনটা হচ্ছে পজিটিভ সাইন তো আমরা শুরুতে দেখাই না, কারণ কি এই যে আইএল কারেন্টটা ধরছি আমরা এর মধ্য দিয়ে সেটা হচ্ছে তার পজিটিভ ভোল্টেজ টার্মিনাল দিয়ে ঢুকতেছে। সো আমার পাওয়ারের সাইনটা আসবে কি পজিটিভ। ওকে, সো 1/2 × রিয়েল পার্ট অফ 90 ডিগ্রি। আইএল হচ্ছে আমরা পেয়েছিলাম -13 - J4। সো আইএল কনজুগেটটা হবে -13 + J4। সো -13 + J4 এর সাথে 90 ডিগ্রি যদি গুণ দাও তাহলে হচ্ছে পাবা এই কোয়ান্টিটিটা, যার রিয়েল পার্ট কিনা -80। সো 1/2 × -80 which is equal to -40 ওয়াট। সো সে হচ্ছে পাওয়ার সাপ্লাই করতেছে 40 ওয়াট পরিমাণ। সো আমার দুইটা সোর্সের মিলে একটা সোর্স সাপ্লাই করছে 60 ওয়াট, আরেকটা সোর্স সাপ্লাই করতেছে 40 ওয়াট। আমার টোটাল পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 60 + 40 ওয়াট which is equal to 100 ওয়াট। এই 100 ওয়াটটা কে অ্যাবজর্ব করতেছে দেখো, এই 100 ওয়াটটা পুরাপুরি কিন্তু অ্যাবজর্বড বাই দ্য রেজিস্টর।
দ্যাট ইজ আমার ইন্ডাক্টর আর ক্যাপাসিটর হচ্ছে কোনোই পাওয়ার অ্যাবজর্ব করতেছে না। দুইটা সোর্স মিলে 100 ওয়াট সাপ্লাই দিচ্ছিল, একজন 60 ওয়াট আর আরেকজন 40 ওয়াট। এই টোটাল 100 ওয়াটটা অ্যাবজর্ব করে ফেলতেছে রেজিস্টর একা। ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কোনোই পাওয়ার অ্যাবজর্ব করে না। ওকে, এখন হচ্ছে আমরা একটা যে টপিকটা হচ্ছে পড়বো সেটা হচ্ছে সিমিলার একটা টপিক আমরা ডিসি সার্কিটে পড়ে আসছিলাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। এই টপিকটা এখন আমরা এসির জন্য পড়বো, উইচ ইজ ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফার। ওকে, সো ডিসির ক্ষেত্রে আমরা হচ্ছে দেখছিলাম যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা হচ্ছে বের করার জন্য আমরা হচ্ছে আমাদের হোল সার্কিটটাকে থেভনিন ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করে নিয়েছিলাম এবং আমরা প্রুফ করছিলাম যে ম্যাক্সিমাম পাওয়ারটা তখনই ডেলিভার হয় লোডে যখন কিনা আমার লোড রেজিস্ট্যান্সটা থেভনিন রেজিস্ট্যান্সের সমান হয়। এখন আমরা এসির ক্ষেত্রে হচ্ছে রেজাল্টটা কী আসে সেটা হচ্ছে দেখব। এই ক্ষেত্রে হচ্ছে আমরা সেন্ডিং এন্ড যেটা সেটাকে হচ্ছে আমরা তার থেভনিন ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করব, which is equal to VTH in series with ZTH। এটা আমাদের সেন্ডিং এন্ড, আর আমাদের হচ্ছে লোডটা হলো ZL অ্যান্ড লোডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লোটা করছে হচ্ছে I। ঠিক আছে, এখন ZTH যেটা তার হচ্ছে আবার দুইটা পার্ট থাকে, একটা রিয়েল পার্ট বা রেজিস্টিভ পার্ট এবং একটা ইমাজিনারি পার্ট বা রিঅ্যাক্টিভ পার্ট। সিমিলারলি ZLকেও আমরা হচ্ছে লিখতে পারি RL প্লাস JXL। ওকে, এখন লোডের থ্রুতে হচ্ছে যেই কারেন্ট, সেই কারেন্টটাকে হচ্ছে আমরা লিখতে পারি এই টোটাল সিরিজ সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে VTH এবং এটা টোটাল সিরিজ ইম্পিডেন্সটা হচ্ছে ZTH প্লাস ZL। সো কারেন্ট হচ্ছে ভোল্টেজ বাই ইম্পিডেন্স। সো আমার আইয়ের এক্সপ্রেশনটা আসলে হচ্ছে এরকম। এই আইয়ের ম্যাগনিচিউড নিয়ে আমি যদি হচ্ছে স্কোয়ার করি, ম্যাগনিচিউড নিয়ে কেন স্কোয়ার করব, কারণ হচ্ছে আমরা লোডের অ্যাক্রসে পাওয়ারটা হচ্ছে কত সেটা জানতে চাই। অ্যান্ড লোডের অ্যাক্রসে পাওয়ার জানার জন্য আমরা জানি পাওয়ারের ফর্মুলাটা কি, হাফ ইন্টু ম্যাগনিচিউড অফ আই স্কোয়ার ইন্টু হচ্ছে RL। এক্সেল তো হচ্ছে কোনো পাওয়ার অ্যাবজর্ব করবে না। এনিওয়েজ, তো যেহেতু হাফ ইন্টু ম্যাগনিচিউড অফ আই স্কোয়ার, দ্যাট ইজ আমার ম্যাগনিচিউড অফ আইয়ের স্কোয়ার জানা লাগবে। এটাকে যদি আমরা ম্যাগনিচিউড নিয়ে স্কোয়ারটা করি, we will get VTH square by RTH plus RL whole square plus XTH plus XL whole square। ওকে, এটা হচ্ছে কিভাবে আসলো সেটা যদি কারো মনে হচ্ছে কোয়েশ্চেন থাকে তার জন্য হচ্ছে আমি একটু এটা হচ্ছে এক্সপ্লেন করি। সাপোজ আমাদের হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার আছে A প্লাস JB। সো এটা ধরো তোমার রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। সো এই কমপ্লেক্স নাম্বারটা রিয়েল অ্যাক্সিসে যাবে হচ্ছে A পরিমাণ, ইমাজিনারি অ্যাক্সিসে সে যাবে হচ্ছে B পরিমাণ। দ্যাট ইজ সে হচ্ছে এই বরাবর কোথাও থাকবে এই কমপ্লেক্স নাম্বারটা। সো এখন আমরা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটার ম্যাগনিচিউড কত সেটা হচ্ছে যদি জানতে চাই তাহলে হচ্ছে কি হবে, দেখো এই কমপ্লেক্স নাম্বারটার আমরা জাস্ট এই ভ্যালুটা কতটুকু সেটা হচ্ছে জানতে চাই। ধরে নেই ম্যাগনিচিউডটা হচ্ছে মডুলাস দিয়ে রিপ্রেজেন্ট করে নিলাম ম্যাগনিচিউডটাকে। সো এই ভেক্টরটার এই যে ম্যাগনিচিউডটুকু সেটা হচ্ছে আমরা জানতে চাই। সো পিথাগোরাসের ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা লিখতে পারি এইটার ম্যাগনিচিউডটা যদি আমরা স্কোয়ার করি ইট উইল বি এই ম্যাগনিচিউড স্কোয়ার
প্লাস এই ম্যাগনিটিউড স্কোয়ার উইচ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। সো আমরা যদি এ প্লাস জেবি একটা কমপ্লেক্স নাম্বার থাকে, তার ম্যাগনিটিউডের স্কোয়ার যদি আমরা নেই, সেটা কি হয়, তার রিয়েল পার্টের স্কোয়ার প্লাস হয় তার ইমাজিনারি পার্টের স্কোয়ার। সো উই ক্যান রাইট, শুধু যদি আমরা ম্যাগনিটিউডটা বের করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এনিওয়েজ, এখন যদি হচ্ছে আমরা এটাকে রিসিপ্রোকাল করি, ধরো তোমার কাছে এরকম একটা কমপ্লেক্স নাম্বার আছে যেটা 1/a+jb, এটার ম্যাগনিটিউড নিয়ে তুমি স্কোয়ার করতে চাও, তাহলে তুমি কিন্তু এটাকে লিখতে পারো ম্যাগনিটিউড অফ 1 স্কোয়ার বাই ম্যাগনিটিউড অফ a+jb স্কোয়ার। ম্যাগনিটিউড অফ 1-এর স্কোয়ার মানে এটা 1ই, আর ম্যাগনিটিউড অফ a+jb এর স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এই যে এই কোয়ান্টিটিটা আমরা যদি এটার স্কোয়ার করি, এটা কিন্তু 1/a+jb এই ফর্মেই আছে। সো এটাকে যদি আমরা ম্যাগনিটিউড নিয়ে স্কোয়ার করি, উই উইল গেট 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট লাইক দিস। ওকে, সো এভাবে হচ্ছে আমরা ম্যাগনিটিউড অফ আই এর যদি স্কোয়ার নিই, ইট উইল বি ভিটিএইচ স্কোয়ার ডিভাইডেড বাই রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। তো এই জিনিসগুলো এখন মুছে দেই। ওকে, এখন হচ্ছে আমরা জানতে চাই যে আমরা তো লোডের অ্যাক্রসে ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ারটা লোডের কোন কন্ডিশানে ট্রান্সফার হয় সেটা জানতে চাই। অ্যান্ড এর জন্য আমাদের লোডের অ্যাক্রসে অ্যাভারেজ পাওয়ারের এক্সপ্রেশনটা বের করতে হবে এবং সেই এক্সপ্রেশনটাকে আমরা ম্যাক্সিমাইজ করব। এখন আমাদের লোডের কিন্তু দুইটা পার্ট আছে, একটা রিয়েল পার্ট বা রেজিস্টিভ পার্ট, আরেকটা হচ্ছে রিঅ্যাক্টিভ পার্ট। তো আমরা কিন্তু ইতিমধ্যে ম্যাথ করে এবং থিওরিটিক্যালি হচ্ছে আমরা দেখছি যে এই যে রিঅ্যাক্টিভ পার্টটা কিন্তু হচ্ছে কোনো পাওয়ার অ্যাবজর্ব করে না, কারণ রিঅ্যাক্টিভ পার্টের ভোল্টেজ আর কারেন্ট 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকে। সো আমার পাওয়ার অ্যাবজর্ব করে কে, শুধু কিন্তু রেজিস্টিভ পার্টটা। কাজেই এই যে ZL, তার তো দুইটা পার্ট আছে, একটা রেজিস্টিভ পার্ট RL আর একটা রিঅ্যাক্টিভ পার্ট XL। তার মধ্যে শুধু রেজিস্টিভ পার্ট যেটা RL, সে হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব করবে। যেই অ্যাভারেজ পাওয়ারের এক্সপ্রেশনটা হবে হাফ ইন্টু ম্যাগনিটিউড অফ I স্কোয়ার RL। এই এক্সপ্রেশনটার ডিরাইভেশন আমরা আগের লেকচারেই হচ্ছে দেখেছি। ওকে, সো ম্যাগনিটিউড অফ I স্কোয়ার আমাদের অলরেডি বের করা আছে এই ইকুয়েশনে, তার সাথে এখন গুণ হয়ে যাবে কি RL/2। আমরা এসির ক্ষেত্রে দেখেছি যে অ্যাভারেজ পাওয়ারের যে এক্সপ্রেশন, সেখানে একটা হাফ ফ্যাক্টর গুণ আসে। ওকে, সো I স্কোয়ারের সাথে ম্যাগনিটিউড অফ I স্কোয়ারের সাথে RL/2টা গুণ হয়ে যাবে। সো VTH স্কোয়ার ইন্টু RL/2, আর নিচে আছে RTH প্লাস RL হোল স্কোয়ার প্লাস XTH প্লাস XL হোল স্কোয়ার। ওকে, সো এখন হচ্ছে আমরা জানতে চাই যে ZL এর কোন কন্ডিশানে এই পাওয়ারটা ম্যাক্সিমাম হয়। এখন ZL ইটসেলফের কিন্তু আবার দুইটা ভ্যারিয়েবল অ্যাসোসিয়েটেড ZL এর সাথে, একটা RL, একটা হচ্ছে XL। সো আমরা একই সাথে দেখব যে RL এর কোন কন্ডিশানে এটা ম্যাক্সিমাম হয়, দ্যাট ইজ RL কত হলে এই পাওয়ারটা ম্যাক্সিমাম হয়, এবং আমাদের দেখতে হবে XL কত হলে এই পাওয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম হয়। দ্যাট ইজ একবার আমরা RL এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করব, অ্যান্ড সেই ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা আমরা 0 সমান করব। তাহলে হচ্ছে আমরা জানবো যে RL এর কোন ভ্যালুর জন্য আমাদের পাওয়ারটা ম্যাক্সিমাম হচ্ছে। সিমিলারলি আমরা পাওয়ারটাকে XL এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব অ্যান্ড ওই রেজাল্টটাকে 0 সমান করব। তাহলে হচ্ছে আমরা জানবো যে XL এর কোন কন্ডিশানে আমার পাওয়ারটা ম্যাক্সিমাম হয়। সো অ্যাকচুয়ালি আমাদের
দুইবার ডিফারেন্সিয়েশন বের করা লাগবে, একবার পিকে বের করা লাগবে আরএল এর রেসপেক্টে, আরেকবার পিকে ডিফারেন্সিয়েট করা লাগবে এক্সেল এর রেসপেক্টে। সো ফার্স্টে হচ্ছে আমরা এক্সেলের রেসপেক্টে ডিফারেন্সিয়েটটা করি। তো এক্সেলের রেসপেক্টে যদি হচ্ছে তুমি পিকে ডিফারেন্সিয়েট করো, এখানে এক্সেল হচ্ছে আমার ভ্যারিয়েবল, এই ডিফারেন্সিয়েটটা করলে হচ্ছে তুমি দেখবা আচ্ছা একটা জিনিস হচ্ছে আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে ম্যাগনিটিউড অফ আই হোল স্কোয়ারটা যখন আমি বের করছি আমরা কিন্তু ভিটিএইচের ম্যাগনিটিউডটা নিয়ে নিব, কারণ ভিটিএইচ ইটসেলফও কিন্তু একটা এসি কোয়ান্টিটি। সো আমি যেহেতু আই এর ম্যাগনিটিউড বের করতেছি তখন আমার ভিটিএইচেরও ম্যাগনিটিউড চলে আসবে এখানে। ওকে, সো পিকে যদি আমরা এক্সেলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ডেল পি ডেল এক্সেলটা আসবে হচ্ছে সো এই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে নিজ দায়িত্বে করে নিবা। অ্যান্ড সিমিলারলি পিকে যদি হচ্ছে আমরা আরএল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, উই উইল গেট বিশাল একটা ইকুয়েশন হচ্ছে পাবো। এটা হচ্ছে সাদিকুর বইতে হচ্ছে তোমার ডিটেলসে দেওয়া আছে ইকুয়েশনটা, আমি হচ্ছে আর বের করলাম না, ইনফ্যাক্ট আমার এখানে লেখার জায়গাই হবে না। সো তোমরা খাতা কলমে হচ্ছে নিজ দায়িত্বে এটাকে আরএল এর রেসপেক্টে হচ্ছে ডিফারেন্সিয়েট করবা, অ্যান্ড ডিফারেন্সিয়েট করে তোমার এক্সপ্রেশনটা কি আসলো সেটা সাদিকুর বইয়ে দেওয়া আছে, সাদিকুর বইয়ের সাথে হচ্ছে মিলাবা। এখন আমি যদি এই ডেল পি ডেল এক্সেল সেটাকে যদি জিরোর সমান করি, তাহলে হচ্ছে আমরা পাবো এক্সেল সমান মাইনাস এক্সটিএইচ। কাজেই আমার ম্যাক্সিমাম পাওয়ার লোডের অ্যাক্রসে ডেলিভার হওয়ার জন্য লোডের যে রিঅ্যাক্ট্যান্স এক্সেলটাকে মাইনাস এক্সটিএইচের সমান হওয়া লাগবে। সিমিলারলি আমরা যদি ডেল পি ডেল আরএলকে জিরোর সমান করি, উই উইল গেট আরএল সমান রুট ওভার আরটিএইচ স্কোয়ার প্লাস এক্সটিএইচ প্লাস এক্সেল হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে আরএল যখন হচ্ছে এই অবস্থাটায় আসবে তখন হচ্ছে আমার লোডের অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ারটা আসবে। এখন দেখো ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনে আবার এক্সেল কিন্তু মাইনাস এক্সটিএইচ, সো ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনে আরএলটা হবে রুট ওভার আরটিএইচ স্কোয়ার প্লাস এক্সটিএইচ, এক্সেল হচ্ছে আবার মাইনাস এক্সটিএইচের সমান। সো আমরা হচ্ছে আলটিমেটলি পাবো আরএল সমান আরটিএইচ। সো ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনে আমাদের জেডএলটা এরকম হইতে হবে সো দ্যাট এক্সেল হয় হচ্ছে মাইনাস এক্সটিএইচের সমান এবং আরএল হয় হচ্ছে এই এক্সপ্রেশনটার সমান। কিন্তু এক্সেল আবার যদি মাইনাস এক্সটিএইচের সমান হয় সেক্ষেত্রে আমার এই যে এই টার্মটা এক্সটিএইচ মাইনাস এক্সটিএইচ কাটাকাটি চলে যাবে এবং উই উইল গেট আরএল সমান আরটিএইচ। সো ম্যাক্সিমাম পাওয়ার তখনই ডেলিভার হবে যখন কিনা আরএল সমান হয় আরটিএইচের সমান। এখন জেডএল সমান হলো আরএল প্লাস জে এক্সএল ইজ ইকুয়াল টু আরটিএইচ মাইনাস জে এক্সটিএইচ। সো জেডটিএইচ কিন্তু আবার আরটিএইচ প্লাস জে এক্সটিএইচ, সো আরটিএইচ মাইনাস জে এক্সটিএইচ মানে কি এটা জেডটিএইচ কনজুগেট। সো এসি সার্কিটে আমার একটা লোডের অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার হওয়ার জন্য লোডটাকে হইতে হবে থেভেনিন ইম্পিডেন্সের কনজুগেটের সমান, এবং এই কন্ডিশনে আমার পাওয়ারটা কত হবে, দ্যাট ইজ ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা হচ্ছে কত হবে, আমরা যদি এই যে এটা হচ্ছে আমার পাওয়ারের এক্সপ্রেশনটা, ঠিক আছে। তো এই পাওয়ারের এক্সপ্রেশনে আমরা যদি জেডএল সমান জেডটিএইচ কনজুগেট বসায় দিই
দ্যাট ইজ RL সমান RTH বসাই এবং XL সমান -XTH বসাই, তাহলে হচ্ছে আমরা পাবো ম্যাক্সিমাম পাওয়ারটা ঠিক আছে। সো আমরা দেখলাম যে এসি সার্কিটে লোডের কোন কন্ডিশনের জন্য লোডটা ম্যাক্সিমাম পাওয়ার পায় অ্যান্ড সেই ক্ষেত্রে লোডের অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ারটার ভ্যালু কত হয় সেটাও হচ্ছে আমরা দেখলাম। এটা হচ্ছে VTH²/8 RTH। আচ্ছা, এখন হচ্ছে একটা স্পেশাল কেস দেখো, যখন কিনা লোডটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ, ঠিক আছে। এখন লোড যদি পিওরলি রেজিস্টিভ হয় তাহলে পাওয়ারের যে এক্সপ্রেশনটা ছিল, আচ্ছা লোড পিওরলি রেজিস্টিভ হওয়া মানে কি, এখানে XL সমান 0, আমার থাকবে শুধুকে RL, তার মানে পাওয়ারের যে এক্সপ্রেশনটা ছিল সেখানে হচ্ছে আমার XL ভ্যারিয়েবলটা আর থাকবে না, সেক্ষেত্রে XLটা 0 হয়ে যাবে অ্যান্ড এই ক্ষেত্রে হচ্ছে আমার ভ্যারিয়েবল থাকবে কে, শুধুমাত্র RL। সো এই ক্ষেত্রে আমার পাওয়ারের এক্সপ্রেশনটাকে শুধুমাত্র RL এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। সো পাওয়ারের যে এক্সপ্রেশনটা ছিল সেই এক্সপ্রেশনে হচ্ছে পাওয়ারের এক্সপ্রেশনটা ছিল আমাদের এরকম, VTH² RL/2 ডিভাইডেড বাই RTH প্লাস RL হোল স্কোয়ার প্লাস XTH প্লাস XL হোল স্কোয়ার। এখন আমরা এমন একটা কন্ডিশন দেখতেছি যেখানে কিনা XL সমান 0, সো এই যে XL টার্মটা সে হচ্ছে আর থাকবে না, এখানে হচ্ছে থাকবে শুধু XTH²। তো এটাকে যদি এখন আমরা RL এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে 0 সমান করি, we will get RL সমান √RTH² প্লাস XTH², which is equal to magnitude of ZTH। আমরা জানি ZTH সমান RTH প্লাস JXTH, so magnitude of ZTH সমান √RTH² প্লাস XTH²। সো পিওরলি রেজিস্টিভ লোড যদি হয় সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফারটা হবে তখনই যখন কিনা লোড ইম্পিডেন্স অথবা রেজিস্ট্যান্সটা থেভনিন ইম্পিডেন্সের ম্যাগনিটিউডের সমান হয়, এবং এই ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ারের যে ভ্যালু সেটা কিন্তু এই ভ্যালুটা আসবে না। তখন যদি এই ফর্মুলাটা দিয়ে বের করে দাও ম্যাক্সিমাম পাওয়ারটা, এটা ভুল হবে। কেন? কারণ এই ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ারটা বের করার সময় তুমি কি বসাইছিলা খেয়াল আছে? তুমি কিন্তু বসাইছিলা XL সমান -XTH। পাওয়ারের যে এক্সপ্রেশনটা, এই পাওয়ারের এক্সপ্রেশনে XL সমান -XTH এবং RL সমান RTH বসায় তুমি পাইছিলা হচ্ছে এই এক্সপ্রেশনটা। কিন্তু পিওরলি রেজিস্টিভ কেসে মাই XL ইজ 0, it is not equals to -XTH and RLও এখন আর RTH এর সমান না, rather RL হচ্ছে √RTH² প্লাস XTH², দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ ZTH এর সমান। কাজেই RL সমান RTH বসায় অ্যান্ড XL সমান -XTH বসায় আমি পি ম্যাক্সের যে ইকুয়েশানটা ডিরাইভ করে নিয়ে আসছিলাম যখন কিনা ইম্পিডেন্সে আমার রিঅ্যাক্টিভ কম্পোনেন্টও ছিল, সেই পি ম্যাক্সের ইকুয়েশানটা এখন আর অ্যাপ্লিকেবল হবে না পিওরলি রেজিস্টিভ কেস যদি হয়, কারণ এই ক্ষেত্রে আমার XL হচ্ছে 0 এবং RL হচ্ছে ম্যাগনিটিউড অফ ZTH। সো এই ক্ষেত্রে আমার পাওয়ারের যে এক্সপ্রেশানটা আছে এই এক্সপ্রেশানে আমি হচ্ছে RL বসায় দিব √RTH² প্লাস XTH², তাহলে কিছু একটা এক্সপ্রেশান আসবে অ্যান্ড সেখানে মানগুলা বসায় আমি হচ্ছে এই অবস্থায় ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা পাবো। কোনো মতেই কিন্তু এই সূত্রটা দিয়ে এই ক্ষেত্রে ম্যাথ করা যাবে না, খুব ভালো মতো শুনে রাখো। সো আমরা এখন দুই রকম ম্যাথই করব। একটা ম্যাথে হচ্ছে আমরা দেখব যেখানে কিনা আমার লোডের রিয়েল পার্টও ছিল এবং ইমাজিনারি পার্টও ছিল, দ্যাট ইজ রেজিস্টিভ কম্পোনেন্টও ছিল এবং রিঅ্যাক্টিভ কম্পোনেন্টও ছিল। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে
এই ফর্মুলাগুলা দিয়ে ম্যাথ করতে পারবো। সেকেন্ডলি আমরা আরেকটা কেস দেখব ম্যাথে, যেখানে কিনা আমার লোডটায় শুধুমাত্র রেজিস্টিভ কম্পোনেন্ট ছিল, এক্সেলটা 0 ছিল। এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করব যে RL সমান ম্যাগনিটিউড অফ ZTH, অ্যান্ড দেন RL এর এই ভ্যালুটা হচ্ছে আমরা এই ফর্মুলাতে বসাই দিয়ে ম্যাক্সিমাম পাওয়ারটা বের করব। ওকে, তো চলো হচ্ছে দুইটা ম্যাথ করা যাক। ওকে, এই প্রবলেমে আমরা দেখব যে ZL এর ভ্যালু কত হলে আমার ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফার হয় ZL এর অ্যাক্রসে, এবং এই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা হচ্ছে কত সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। সো সেটা বের করার জন্য ঠিক ডিসিতে আমরা যা করতাম সেই কাজটাই করতে হবে। আমাদের ZL এর ওই পাশে সেন্ডিং এন্ড যতটুকু আছে সেই সেন্ডিং এন্ডের থেভনিন ইকুইভ্যালেন্টটা আমার বের করা লাগবে ফার্স্ট অফ অল। ওকে, সো আমরা হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্ট বের করার জন্য ZLটাকে হচ্ছে মুছে দিলাম। ওকে, তো ফার্স্টেই হচ্ছে আমরা থেভনিন ইম্পিডেন্সটা বের করব। তো ZTH বের করার জন্য কিন্তু আমরা কি করি, আমরা ভোল্টেজ সোর্সকে হচ্ছে শর্ট করে দিই। তো ভোল্টেজ সোর্সটাকে হচ্ছে শর্ট করে দিলাম। সো এই ক্ষেত্রে হচ্ছে এদিকে তাকায় আমি যে থেভনিন ইম্পিডেন্সটা দেখব, আমি কি দেখব, এই J5 ওহমটা সিরিজে আছে এই প্যারালাল কম্বিনেশনটার সাথে, যেখানে প্যারালালে আছে কি 4 ওহমের সাথে 8 মাইনাস J6 ওহম, দ্যাট ইজ 4 ওহম is in parallel with 8 minus J6 ওহম, এবং এই প্যারালাল ব্রাঞ্চের সাথে সিরিজে আছে হচ্ছে J5। সো এটা যদি তুমি হিসাব করো ইউ উইল গেট ওকে। সো দেন হচ্ছে আমরা VTH বের করতে চাই। তো VTH বের করার জন্য আমার এই পাশে হচ্ছে সোর্স ছিল একটা 10 ডিগ্রি, সেটাকে আবার নিয়ে আসলাম, অ্যান্ড VTH মানেই হচ্ছে এইটার অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজ ওপেন সার্কিটেড এন্ডে। ওকে, এখন হচ্ছে ওপেন সার্কিট মানে এখান দিয়ে হচ্ছে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। এখান দিয়ে কারেন্ট ফ্লো না করা মানে এটার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপও হচ্ছে না। সো এই ব্রাঞ্চটার অ্যাক্রসেও ভোল্টেজটা হচ্ছে VTH। এই VTH ভোল্টটা আমরা অ্যাজ ইট ইজ এ আর বি টার্মিনালের মধ্যে পেয়ে যাব, কারণ J5 এর মধ্য দিয়ে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কারণ এটার মধ্য দিয়ে কারেন্টও হচ্ছে 0 অ্যাজ ইট ইজ ওপেন। ওকে, সো এখন আমরা VTHটা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করতে পারি। এটা কার অ্যাক্রসে ভোল্টেজ, 8 মাইনাস J6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ। সো এটা হিসাব করলে হচ্ছে পাবা এখন হচ্ছে আমরা জানতে চাই ZL
কত হলে তার অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ঘটে। ঠিক আছে, সো আমরা জানি যে ZL সমান হতে হবে ZTH এর কনজুগেট। এখানে কিন্তু আমাকে এমন কিছু মেনশন করে দেয় নাই যে ZLটা পিওরলি রেজিস্টিভ। যদি পিওরলি রেজিস্টিভ আমাকে বলে দিত সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে বের করতাম, বাট যেহেতু আমাকে বলে দেয় নাই যে ZL পিওরলি রেজিস্টিভ, সো আমরা ধরে নিব যে ZL এর রেজিস্টিভ এবং রিঅ্যাক্টিভ বোথ কম্পোনেন্ট আছে। সো এই ক্ষেত্রে আমার ZL যখন ZTH কনজুগেটের সমান হবে তখন ম্যাক্সিমাম পাওয়ারটা ডেলিভার হবে। ZTH আমার এটা, সো ZL হবে এরকম। ওকে, নেক্সট এই অবস্থায় আমার ম্যাক্সিমাম পাওয়ার যেটা ট্রান্সফার হবে সেটার ভ্যালুটা হবে VTH এর ম্যাগনিটিউড স্কোয়ার ডিভাইডেড বাই 8 RTH, where VTH এর ম্যাগনিটিউডটা 7.454 অ্যান্ড 8 এর সাথে গুণ হবে কি RTH, দ্যাট ইজ ZTH এর যে রিয়েল পার্ট সেটাকে 2.933। ঠিক আছে, এখন আমরা আরেকটা ম্যাথ দেখব, যেই ম্যাথে আমাকে বলে দেওয়া থাকবে যে লোড ইম্পিডেন্সটা পিওরলি রেজিস্টিভ। সো এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ারের ম্যাথ করে দেখি ডিফারেন্সটা কই হয়। সো এই সার্কিটে আমাদেরকে বলছে যে RL কত হলে RL এর অ্যাক্রসে পাওয়ারটা ম্যাক্সিমাম হবে এবং এই ম্যাক্সিমাম পাওয়ারটা কত। সো দেখো এখানে আমার শুধু কিন্তু রেজিস্ট্যান্সের সাইন দেওয়া আছে এবং টার্মিনোলজি সেটাও শুধু R দিয়ে ডিনোট করা, RL বলা, এটাকে কিন্তু ZL বলা না, এবং সাইনও দেওয়া আছে শুধু রেজিস্ট্যান্সের সাইনটা। তার মানে আমি এখান থেকেই বুঝে গেলাম যে আমার এটা পিওরলি রেজিস্টিভ লোড। সো যেহেতু পিওরলি রেজিস্টিভ লোড, এই ক্ষেত্রে আমাদের ম্যাথটা করতে হবে ওই সেকেন্ড যে অ্যাপ্রোচটা আমরা দেখছিলাম সেই অ্যাপ্রোচ অনুযায়ী। দ্যাট ইজ আমার RLটা হবে এই ক্ষেত্রে ম্যাগনিটিউড অফ ZTH এর সমান। সো আমরা এখন যেটা করব ZTHটা বের করব। তো ZTH বের করার জন্য আমরা কি করি, RLকে আমরা সবসময় ওপেন করে দেই অ্যান্ড এই সোর্সটা উঠে যাবে, তার বদলে একটা শর্ট সার্কিট চলে আসবে। সো ZTH আমরা এদিক দিয়ে তাকায় দেখতেছি 40 - J30, এটা প্যারালালি আছে J20 সাথে। সো এটা যদি হিসাব করি we will get 9.412 প্লাস J 22.35 ওহম। আচ্ছা, এখন আমরা থেভেনিন ভোল্টেজটা বের করব। সো এখানে আমার একটা সোর্স ছিল, যেই সোর্সটার ভ্যালু ছিল 150 ভোল্ট ছিল তার ম্যাগনিটিউড, 30 ডিগ্রি ছিল তার অ্যাঙ্গেল। এখন আমরা এই AB যে ওপেন সার্কিটের টার্মিনাল সেটার অ্যাক্রসে ভোল্টেজ VTHটা জানতে চাই। তো VTHটা এই ক্ষেত্রে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করতে পারি। VTHটা হলো এই J20 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, আর টোটাল সিরিজ ইম্পিডেন্স J20 প্লাস 40 - J30। এদের অ্যাক্রসে টোটাল ভোল্টেজটা 150 ভোল্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেল।
সো এটা যদি তুমি হিসাব করো তুমি পাবা 72.76 134 ডিগ্রি ভোল্ট। ওকে, এখন RL সমান হইতে হবে ম্যাগনিটিউড অফ ZTH ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। তো ম্যাগনিটিউড অফ ZTHটা হচ্ছে কত হবে দেখো, ইট ইজ ইকুয়াল টু 9.412 স্কোয়ার প্লাস 22.35 স্কোয়ার। ওকে, সো যখন কিনা আমার RL হবে 24.25 ওহম, তখন হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ড্র করি। VTHটা হচ্ছে আমরা পেয়েছি 72.76 134 ডিগ্রি। ZTH হচ্ছে আমরা পেয়েছিলাম 9.412 প্লাস J 22.35। আর আমার লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে 24.25 ওহম। এখন RL যখন 24.25 ওহম, তখনই কিন্তু আমার ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হয়। আমরা জানতে চাই এই ম্যাক্সিমাম পাওয়ারটার ভ্যালু হচ্ছে কত, এবং এখন কিন্তু কোনোভাবেই VTH স্কোয়ার বাই 8 RTH এই ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম পাওয়ারটা বের করা যাবে না। কারণ কি, ওই ফর্মুলাটা আমরা সেই কেসের জন্য পাইছিলাম যখন কিনা আমার লোডে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট ছিল, যেই এক্সেলের ভ্যালুটা ছিল -XTH এর সমান, তখন আমরা পাইছিলাম Pmax সমান VTH স্কোয়ার বাই 8 RTH। বাট এখন কিন্তু আমার সেই কেসটা না, সো এই ফর্মুলা ব্যবহার করা যাবে না। একদম মাথার মধ্যে যাতে ঢুকে যায়, এই ভুলটা কমনলি হয়, তার জন্য আমি বারবার বলতেছি যে এই ক্ষেত্রে ডাইরেক্ট তুমি ওই ফর্মুলা ব্যবহার করবা না। র্যাদার তুমি হচ্ছে ফর্মুলাই মনে রাখার প্রয়োজন নেই। তুমি যেটা করবা, তুমি এখন জাস্ট অঙ্ক করে বের করো যে এই পাওয়ারের ভ্যালুটা কত হবে। আমার লোডের ভ্যালু তো 24.25 ওহম, দ্যাট ইজ RL যখন ম্যাগনিটিউড অফ ZTH এর সমান হয় তখন তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এটা তো আমরা ডিরাইভ করে দেখলাম, ঠিক আছে। তো ZTH এর ম্যাগনিটিউড মানেই কত, 24.25 ওহম। তো RL সমান আমি বসাই দিলাম 24.25 ওহম। আমি আরেকটু ক্লিয়ার করে হচ্ছে ড্র করি। ওকে, সো RL যখন হচ্ছে আমার এই কন্ডিশনে আছে তখন ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। কাজেই এই সার্কিটে এখন এই অবস্থায় RL এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে। আমরা এখন জানতে চাই এই অবস্থায় এই লোডের অ্যাক্রসে পাওয়ারের ভ্যালুটা কত। লোডটা যেহেতু 24.25 ওহম, দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ ZTH এ আছে, তার মানে এই অবস্থায় পাওয়ারের ভ্যালুটা যা সেটাই হবে হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার। তো এটা হচ্ছে আমরা তো আর ফর্মুলা ডিরাইভ করি নাই যে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ারটা কত, সেটা কিন্তু আমরা ফর্মুলা ডিরাইভ করে আসি নাই। কারণ ফর্মুলাটা ডিরাইভ করলে মোটামুটি একটা বড় চেহারার ফর্মুলা আসবে, এই ফর্মুলা মনে রাখা তোমার কাজ না। এর চেয়ে তুমি সিম্পলি ম্যাথ করো। দ্যাট ইজ আমার RL যখন 24.25 ওহম ম্যাগনিটিউড অফ ZTH এর সমান, তখন এটার অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। সো আমি RL এটা বসায় দিলাম, বসায় দিয়ে এখন আমি বের করব যে এটার অ্যাক্রসে পাওয়ারটা কত, এবং এই পাওয়ারটাই কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার। কারণ RL এর এই কন্ডিশনেই আমরা থিওরিটিক্যালি দেখে আসছি যে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার হয়। এটা কেন আমরা ফর্মুলা ব্যবহার করব না, কারণ রেজিস্টিভ লোডের জন্য ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা তুমি যদি থিওরিটিক্যালি ডিরাইভ করে আনতে চাও, দেখবে একটা বাজে চেহারার ফর্মুলা আসছে। ওই ফর্মুলা মনে রাখা তোমার সাধ্যের কাজ না। সো এর চেয়ে হচ্ছে তুমি ম্যাথের সাহায্যে পাওয়ারটা কত সেটা বের করে ফেলবা। RL সমান ম্যাগনিটিউড অফ ZTH এর সমান হইলে পাওয়ার ম্যাক্সিমাম হবে, এটা মনে রাখাটা খুব ডিফিকাল্ট না। তাও যদি মনে না থাকে তুমি এটা আবার থিওরিটিক্যালি ডিরাইভ করে আনতেও পারো, বাট এটা তোমার মনে থাকবে আশা করি, কারণ এটা খুবই ছোট একটা ফর্মুলা। তো RL সমান আমরা ম্যাগনিটিউড অফ ZTH বসাই দিলাম। বসানোর পরে হচ্ছে আমরা এখন দেখব যে এই কন্ডিশনে এটার অ্যাক্রসে পাওয়ারটা কত আসে, এবং যেহেতু আমার এই কন্ডিশনে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হওয়ার কথা,
সো এই কন্ডিশনে আমি যেই পাওয়ারটা বের করব সেটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার। এখন আমরা জানতে চাই এই কন্ডিশনে লোডের অ্যাক্রসে পাওয়ারটা কত। তো লোডের পাওয়ার জানার জন্য আমাদের কিন্তু লোডের থ্রুতে কারেন্টটা কত সেটা জানা লাগে। সো আমরা লোডের পাওয়ার জানতে চাই, তার জন্য লোডের থ্রুতে আমরা কারেন্টটা বের করব। তো এই সার্কিটে ধরি কারেন্ট যাচ্ছে আই। তো আই হচ্ছে কি VTH বাই ZTH প্লাস RL, যেখানে VTH হচ্ছে 72. ওকে, সো যখন আমার ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে আমি এটাকে চালাচ্ছি, দ্যাট ইজ লোড ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ ZTH করে আমি এই সার্কিটটাকে চালাচ্ছি, দ্যাট ইজ লোড হচ্ছে 24.25 ওহম। এই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে আমার এর মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে 1.8 অ্যাম্পিয়ার, অ্যাঙ্গেল হচ্ছে 100.42 ডিগ্রি। সো এই অবস্থায় আমার লোডের অ্যাক্রসে পাওয়ারটা ম্যাক্সিমাম হবে, উই নো দ্যাট ফ্রম থিওরি। সো এই ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে এখন কত, হাফ ইন্টু ম্যাগনিটিউড অফ I স্কোয়ার ইন্টু RL, যেখানে ম্যাগনিটিউড অফ I হচ্ছে 1.8। সো এটা হবে 1.8 স্কোয়ার ইন্টু RLটা হচ্ছে আমার 24.25। এটা আসবে কত, 39.29 ওয়াট। সো এসি সার্কিটে আমার লোডটা যখন পিওরলি রেজিস্টিভ, তখন আমরা এটা ডিরাইভ করছি থিওরিটিক্যালি যে RL সমান ম্যাগনিটিউড অফ ZTH হলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। সো সেই ম্যাক্সিমাম পাওয়ারটা কত সেটা যদি আমরা জানতে চাই, তাহলে কিন্তু পাওয়ারের যে এক্সপ্রেশনটা ছিল, আমি একদম থিওরিটাতে চলে যাচ্ছি স্ক্রল করে, এই যে পাওয়ারের যেই এক্সপ্রেশনটা ছিল, এই এক্সপ্রেশনে কিন্তু আমাদের ফার্স্ট অফ অল এখন আমরা XL সমান 0 বসাইছি, কারণ আমার এখন পিওরলি রেজিস্টিভ লোড, এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালু যখন ম্যাগনিটিউড অফ ZTH, তখন হচ্ছে আমার পাওয়ারটা ম্যাক্সিমাইজ হয়েছে, দ্যাট ইজ ডিফারেন্সিয়েট করলে রেজাল্টটা 0 আসে। সো আমি এখন যেটা করতে পারি যে এই পাওয়ারের ইকুয়েশানটাতে RL সমান ম্যাগনিটিউড অফ ZTH বসায় দিয়ে পাওয়ারের এক্সপ্রেশনটা বের করতে পারি। সেটা হচ্ছে আমার RL যখন লোড যখন রেজিস্টিভ, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট কন্ডিশানে ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা কত সেটা আমরা পাবো যদি হচ্ছে আমরা এই এক্সপ্রেশানে RL সমান ম্যাগনিটিউড অফ ZTH দ্যাট ইজ √RTH² প্লাস XTH² বসায় দিই। বাট বসাইলে হচ্ছে এখানে খামাখা আরেকটা ফর্মুলা তোমার মুখস্থ করা লাগতেছে, তো এই ক্ষেত্রে আমি আর ফর্মুলাটা বের করে হচ্ছে দেখাচ্ছি না, তোমার এটা ফর্মুলা মনে রাখার দরকার নেই। সো লোড যখন পিওরলি রেজিস্টিভ হবে, তোমার যেটা কাজ, তুমি হচ্ছে ZTHটা বের করো, তাহলে হচ্ছে RL সমান ম্যাগনিটিউড অফ ZTH এর সমান যখন, তখন হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারটা পাবা। সো এখন তুমি থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করো, RL সমান ম্যাগনিটিউড অফ ZTH বসায় দাও, তার মানে সার্কিটটা এখন ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট কন্ডিশানে আছে। এই অবস্থায় RL এর অ্যাক্রসে পাওয়ারটা কি আসতেছে সেটা তুমি ফর্মুলা দিয়ে না, র্যাদার হচ্ছে নিউমেরিক্যাল হিসাব করে বের করে ফেলো, যেটা হচ্ছে আমরা লাস্ট ম্যাথটাতে করলাম। আমরা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে সার্কিটটাকে ড্র করলাম, দ্যাট ইজ RL সমান ম্যাগনিটিউড অফ ZTH এর সমান করে দিলাম,
কাজেই সার্কিটটা এখন ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট কন্ডিশনে আছে। এই কন্ডিশনে আমরা লোডের অ্যাক্রসে যে পাওয়ারটা পাবো সেটাই ম্যাক্সিমাম পাওয়ার। সো এই কন্ডিশনে সার্কিটটা ড্র করে আমরা সার্কিটটাকে সলভ করলাম অ্যান্ড লোডের অ্যাক্রসে পাওয়ারটা কত বের করলাম। লোডের পাওয়ারটা জানার জন্য আমাদের লোডের কারেন্টটা হচ্ছে জানা লাগবে। তার জন্য আমরা সার্কিটের থ্রুতে কারেন্ট কত সেটা হচ্ছে বের করে নিলাম। কারেন্টটা বের করা হয়ে গেলে আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ারের ইকুয়েশানটা আমরা আগেই হচ্ছে দেখছি, সেটা কি হাফ ইন্টু ম্যাগনিটিউড অফ আই স্কোয়ার আর। কারেন্ট যদি বের হয়ে যায় ম্যাগনিটিউড অফ আই হচ্ছে আমরা জানবো, দেন পাওয়ারটা হবে ম্যাগনিটিউড অফ আই স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্সের ভ্যালু, তার সাথে গুণ হবে কি হাফ। এবং এটাই কি আমার ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট কন্ডিশানে লোডের অ্যাক্রসে যেই পাওয়ারটা আসতেছে সেই পাওয়ার, দ্যাট ইজ এটাই আমার ম্যাক্সিমাম পাওয়ার পি ম্যাক্স। আমরা নিউমেরিক্যালি সেটা হচ্ছে বের করলাম 39.29 ওয়াট। এটার জন্য খামাখা তোমার থিওরিটিক্যালি ফর্মুলা ডিরাইভ করে এনে ফর্মুলাটা মনে রাখার প্রয়োজন নাই। তুমি জাস্ট এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স যে ম্যাগনিটিউড অফ ZTH এর সমান হলে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে, এই ফর্মুলাটা মনে রাখলেই সাফিসিয়েন্ট যে কোনো কেসের জন্যই। ঠিক আছে, এটা ডিসির ক্ষেত্রেও হচ্ছে তুমি ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা মনে না রেখেও হচ্ছে তুমি একইভাবে ম্যাথটা করতে পারো, বাট ডিসির ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা খুবই সহজ ছিল, তার জন্য আমরা শুধু শুধু সার্কিট সলভ করতাম না, র্যাদার ওই সহজ ফর্মুলাটা ব্যবহার করে ডাইরেক্টলি ম্যাক্সিমাম পাওয়ারটা বের করে ফেলতাম। সিমিলারলি এসির ক্ষেত্রে হচ্ছে যদি আমাদের ওকে কি বলতেছিলাম, এসির ক্ষেত্রে যদি হচ্ছে আমাদের লোডটা রেজিস্টিভ না হয়, দ্যাট ইজ লোডের যদি রেজিস্টিভ এবং রিঅ্যাক্টিভ দুইটা কম্পোনেন্টই যদি হচ্ছে থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখছিলাম যে পাওয়ারের একটা ফর্মুলা আছে উইচ ইজ কি VTH²/8 RTH। ঠিক আছে, যখন কিনা আমাদের এসির ক্ষেত্রে লোডটা শুধু রেজিস্টিভ না, লোডের রিঅ্যাক্টিভ কম্পোনেন্টও আছে, এই অবস্থায় আমরা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের এই ফর্মুলাটা পাইছি। তো এই ফর্মুলাটাও মনে রাখা হচ্ছে সহজ, তার জন্য এই ক্ষেত্রেও আমরা ফর্মুলা ব্যবহার করে ডাইরেক্ট ম্যাক্সিমাম পাওয়ারটা বের করছি। সার্কিট সলভ করে কারেন্ট কত সেটা বের করি নাই, তারপরে ওই কারেন্টের জন্য লোডের অ্যাক্রসে পাওয়ার কত সেটা আমরা আলাদা করে বের করতে যাইনি। বাট যখন কিনা এসির ক্ষেত্রে আমার পিওরলি রেজিস্টিভ ইম্পিডেন্স হয়ে যায়, সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু ম্যাগনিটিউড অফ ZTH এর সমান হলে পাওয়ার ম্যাক্সিমাম হবে, এটা মনে রাখা সহজ। কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু ম্যাগনিটিউড অফ ZTH এর সমান হলে পাওয়ারের যে এক্সপ্রেশনটা আসবে সেই এক্সপ্রেশনটা মনে রাখা আসলে সহজ লাগে না, আমার কাছেও লাগে না। তার জন্য এই ক্ষেত্রে আমরা যেটা করব, লোডের ভ্যালু ম্যাগনিটিউড অফ ZTH এর সমান করে দিয়ে আমরা সার্কিটটা ড্র করব। এই ক্ষেত্রে আমাদের এই সার্কিটটাকে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের সার্কিট। এই অবস্থায় আমরা লোডের যে পাওয়ারটা পাবো সেটাই আমাদের ম্যাক্সিমাম পাওয়ার। এই ক্ষেত্রে লোডের পাওয়ারটা আমরা তাই ডাইরেক্ট ফর্মুলা দিয়ে বের না করে নিউমেরিক্যালি সলভ করতেছি, কারণ এই ক্ষেত্রে ফর্মুলাটা মনে রাখা ডিফিকাল্ট। যাই হোক, এখানে কেন হচ্ছে আমরা ফর্মুলা না দিয়ে এরকম ডাইরেক্টলি ম্যাথ করি নিউমেরিক্যালি, শুধুমাত্র এই ক্ষেত্রেই কেন করি, এই টাইপের অনেক কোয়েশ্চেন হচ্ছে আসে স্টুডেন্টদের মাথা থেকে, তার জন্য হচ্ছে আমি অ্যান্সার করে দিলাম যে ডিসির ক্ষেত্রে আমরা ফর্মুলা মনে রাখি কারণ ওই ক্ষেত্রে ফর্মুলাটা সহজ। তোমার যদি ওই ফর্মুলা মনে রাখতে কষ্ট হয়, তুমি ওই ক্ষেত্রেও হচ্ছে এরকম ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট কন্ডিশানে সার্কিটটাকে সলভ করে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ারটা কত নিউমেরিক্যালি বের করতে পারো। সিমিলারলি এসির ক্ষেত্রেও যদি পিওরলি রেজিস্টিভ লোড না হয়, দ্যাট ইজ লোডের যদি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে, সেই ক্ষেত্রে ফর্মুলা মনে রাখা সহজ, তার জন্য আমরা ডাইরেক্টলি ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা ব্যবহার করি। বাট ওই ফর্মুলাও যদি তোমার মনে রাখতে অসুবিধা হয়, তাহলে তুমি ঠিক এই নিয়মের মতো ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট কন্ডিশানে সার্কিটটা হচ্ছে ড্র করবা। ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট কন্ডিশান কখন হয় সেই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট তখনই ঘটে যখন কিনা ZL সমান ZTH কনজুগেটের সমান হয়। সো তুমি ZL সমান ZTH কনজুগেট বসায় দিবা অ্যান্ড তুমি এরপরে নিউমেরিক্যালি কারেন্ট কত বের করতে পারো, দেন লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ারটা কত আসতেছে নিউমেরিক্যালি হচ্ছে সলভ করে বের করতে পারো। ঠিক আছে, যদি তোমার ফর্মুলা মনে না থাকে।
আবার ফর্মুলা দিয়েও হচ্ছে করতে পারো। সিমিলারলি তোমার হচ্ছে এই পিওরলি রেজিস্টিভ কেসে তুমি ফর্মুলাও ডিরাইভ করতে পারো, কিন্তু এক্ষেত্রে ফর্মুলা ডিরাইভ করে মনে রাখাটা সহজ হয় না, তাই এক্ষেত্রে আমি ফর্মুলাটা ডিরাইভ করেই দেখাই দিই না, বরঞ্চ হচ্ছে শুধুমাত্র এই কেসটা আমি হচ্ছে ডিরাইভ করে দেখাই দিই যে RL সমান ম্যাগনিটিউড অফ ZTH এর সমান হলে আমার পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। সো তুমি RL সমান ম্যাগনিটিউড অফ ZTH এর সমান করে সার্কিটটা ড্র করো, দ্যাট ইজ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে সার্কিটটার কী অবস্থা দাঁড়ায় সেটা তুমি ড্র করো। এই অবস্থায় লোডের অ্যাক্রসে পাওয়ারটা কত নিউমেরিক্যালি বের করে ফেলো, এই পাওয়ারটাই তোমার ম্যাক্সিমাম পাওয়ার। সো আমি কিন্তু এটা মনে হয় 4-5 বার বলছি, রেকর্ডেড লেকচার তোমরা বারবার হচ্ছে এটা পিছনে নিয়ে শুনতে পারবা, তাও আমি এটা 4-5 বার বলছি। এটা যদি ভুল হয় তাহলে হচ্ছে কিন্তু খুবই দুঃখজনক আর হতাশাজনক ব্যাপার হবে। সো এটা যেন কোনোভাবেই ভুল না হয়। পিওরলি রেজিস্টিভ সার্কিট যদি হয় এসির ক্ষেত্রে কোনোভাবেই হচ্ছে তুমি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবা না, কারণ এই ফর্মুলাটা পিওরলি রেজিস্টিভ কেসের জন্য না। এই ফর্মুলাতে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট এক্সিস্টিং which is equal to -XTH, সেই কন্ডিশনের জন্য আমরা এই ফর্মুলাটা পাইছি। পিওরলি রেজিস্টিভের জন্য আমরা কোনো ফর্মুলা বেরই করি নাই, ওইটা আমরা নিউমেরিক্যালি সলভ করেই বের করব। এই ক্ষেত্রে আমার ফর্মুলা বের করা লাগবে না, ফর্মুলা মুখস্থ করাও লাগবে না, ঠিক আছে? কোনোভাবেই যেন আমরা এই ফর্মুলা দিয়ে ম্যাথটা না করি।